লিসেনার্স, আজকের যে প্রথম ঘটনাটি বলবো, সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছে মেহেদি। তিনি যেভাবে লিখে পাঠিয়েছে সেভাবেই বলার চেষ্টা করছি। আমার নাম মেহেদি হাসান। আজ আমি যে ঘটনাটা আপনাদের বলবো সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই ঘটনার পর আমি আর কোনোদিন মর্গে কাজ করিনি। ঘটনাটা 2022 সালের ডিসেম্বর মাস। ঢাকার এক সরকারি হাসপাতালের মর্গে আমি নতুন চাকরি পাই। আমার সংসারের অবস্থা খুব খারাপ ছিল। বাবা অসুস্থ, ছোট ভাই বোনের পড়াশোনা করছে। আমি তাই ভয় পেলেও চাকরিটা ছাড়ার উপায় ছিলই না। প্রথম দিনের সিনিয়র কর্মচারী একজন চাচা আমাকে বললেন, রাতে যদি একা ডিউটি পড়ে কোনো শব্দ শুনে কখনো কক্ষের দিকে যাস না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তিনি শুধু বললেন, সব প্রশ্নের উত্তর জানার দরকার নেই। তারপর চুপ করে চলে গেলেন। আমি ভাবলাম হয়তো নতুনদের ভয় দেখানোর জন্যই এসব বলে থাকেন। সেই দিন রাত 11টার দিকে পুরো হাসপাতাল প্রায় নিস্তব্ধ হয়ে গেল। মর্গের লম্বা করিডোরে শুধু সাদা আলো জ্বলছিল। দেওয়ালে পুরনো স্যাঁতস্যাঁতে দাগ, বাতাসে তীব্র ফরমালিনের গন্ধ। আমি রেজিস্টারে নাম লিখে রাখছিলাম। হঠাৎ মনে হলো যেন ফ্রিজের ভেতর থেকে কেউ ধীরে ধীরে আঘাত করছে। আমি দাঁড়িয়ে যাই, নিজেকে বোঝালাম হয়তো মেশিনের শব্দ হবে। আবার বসে পড়ি, কিন্তু 5 মিনিট পর আবার। এবার শব্দটা আরো স্পষ্ট। শব্দটা আসছে শেষ কক্ষ থেকে, ঠিক যে কক্ষ যেতে চাচা নিষেধ করেছিলেন। আমি অনেকক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইলাম। অবশেষে টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলাম। করিডোরটা স্বাভাবিক লাগছিল না, ঠান্ডা। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হচ্ছিল তখন। শেষ কক্ষে দরজার সামনে গিয়ে দেখি দরজাটা অল্প করে ফাঁক হয়ে আছে, অথচ আমি নিশ্চিত কিছুক্ষণ আগেই সেটা তালাবদ্ধ ছিল। ভেতরটা একদমই অন্ধকার। আমি টর্চ জ্বালিয়ে ভেতরে আলো ফেলতেই দেখি সারি সারি স্টিলের ট্রলি। সবগুলো যেন খালি, কিন্তু ঘরের এক কোণে একটা ট্রলির ওপর কালো কাপড়ে ঢাকা একজন বসে রয়েছে। এই ভেবেছিলাম কোনো আত্মীয় ভুল করে ঢুকে পড়েছে। আমি বললাম, এই এখানে বসে আছেন কেন? কোনো উত্তর নেই। আমি আরো কাছে গেলাম। হঠাৎ পুরো ঘরের আলো যেন একসাথে নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। আমার হাতে থাকা টর্চটা বন্ধ হয়ে গেল। ঠিক তখনই আমার কানের পাশে খুব ধীরে ধীরে একটা কণ্ঠস্বর ভেসে এলো, এখানে তুই নতুন এসেছো নাকি? আমি ভয়ে জমে যাই। কণ্ঠস্বরটা ঠিক আমার কানের পাশ থেকেই এসেছিল, কিন্তু সেখানে কেউই ছিল না। আমি দৌড়ে দরজার দিকে যেতে যাব, এমন সময় পিছন থেকে ধীরে ধীরে স্টিলের ট্রলি ঠেলার শব্দ আমি শুনতে পাই। ক্যাচ ক্যাচ করে শব্দটা আসছিল। আমি ঘুরে তাকাতেই হঠাৎ করে টর্চটা যেন 1 সেকেন্ডের জলে আবার নিভে গেল। সেই মুহূর্তে আমি যা দেখলাম আজও ভুলিনি। যে ট্রলিটা কয়েক সেকেন্ড আগে স্থির ছিল, সেটা এখন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আর কালো কাপড়ে ঢাকা অবয়বটা এখন আর বসেনি, সে দাঁড়িয়ে আছে। আর তার মুখের জায়গায় দুটি জলজলে লাল চোখ অন্ধকার ভেদ করে সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। আমি স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত শক্তি যেন মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। সামনের ট্রলিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। চারদিকে এত নীরবতা যে ট্রলির চাকার ঘর্ষণের শব্দটা যেন পুরো মর্গটা কাঁপিয়ে দিচ্ছিল। আমি সাহস করে এক পা পিছিয়ে গেলাম। ঠিক তখনই টর্চের আলো আবার নিভে যায়। চারপাশ তখন ঘন অন্ধকার। আমি চোখ বন্ধ করে দরজার দিকে দৌড় দিলাম। ধাক্কা মেরে দরজা খুলে করিডোরে বেরিয়ে এলাম। বাইরে আলো তখনও জ্বলছিল। পেছনে তাকিয়ে দেখি ঘরের দরজাটা ধীরে ধীরে
নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ধাম করে একটা শব্দ করে আমি হাঁপাতেই দেওয়ালে হেলান দিয়ে বসে পড়লাম। কয়েক মিনিট পরে চাচা এসে আমাকে সেই অবস্থায় দেখে অবাক হয়ে বললেন, তুই কি শেষ কক্ষে গিয়েছিলি? আমি কাঁপা গলায় বললাম, চাচা, ভেতরে একজন ছিল। তিনি কোনো উত্তর দিলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোকে বারণ করেছিলাম। আমি সব ঘটনা খুলে বললাম। লাল চোখের অবরোধ, নিজে থেকেই চলতে থাকা ট্রলি, কানের পাশের ফিসফিস করা কণ্ঠ, সব শুনে তখনই চাচার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, আজ থেকে ঠিক 7 বছর আগে ওই ঘরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমি চুপ করে শুনতে লাগি। তিনি বলতে শুরু করলেন, এক শীতের রাতে একটা অজ্ঞাত লাশ আনা হয়েছিল। কোনো পরিচয় ছিল না। পুলিশ রিপোর্টে লেখা ছিল সড়ক দুর্ঘটনা, কিন্তু রাত 3টার দিকে ডিউটিতে থাকা 2 কর্মচারী শুনতে পায় ফ্রিজারের ভেতর থেকে কেউ দরজায় আঘাত করছে। তারা ভেবেছিল কোনো যান্ত্রিক সমস্যা হয়েছে। ফ্রিজার খুলতেই দেখে চাচা হঠাৎ থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কি দেখেছিল? তিনি ফিসফিস করে বললেন, ভেতরে কোনো লাশই ছিল না। আমার বুক ধড়ফড় করতে উঠল, কিন্তু রেজিস্টারে তো লাশের নামে ছিল। তখনই চাচা মাথা নাড়লেন, ছিল, কিন্তু ফ্রিজার যে খালি, আর মেঝেতে ভেজা পায়ের ছাপে বেরিয়ে গেছে করিডোরের দিকে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই করিডোরের শেষ প্রান্তে থাকা বড় ফ্রিজারের লাল সতর্কবাতি জ্বলে উঠল, বিপ বিপ করে। আমি আর চাচা একসঙ্গে তাকালাম। এই ফ্রিজারটা হাসপাতালের সবচেয়ে পুরনো, অনেক বছর ধরেই বন্ধ, কেউ ব্যবহার করে না। তবু আজ সতর্কবাতি জ্বলছে। চাচা ধীরে ধীরে বললেন, অসম্ভব। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি জিজ্ঞেস করা মাত্রই বললেন, যে কেন মানে, ওটার বিদ্যুৎ সংযোগ 5 বছর আগেই খুলে ফেলা হয়েছে। আমরা দুইজন ধীরে ধীরে ফ্রিজারের দিকে এগোলাম। যতই কাছে যাচ্ছি ততই ঠান্ডা বাড়ছে। ফ্রিজারের সামনে পৌঁছে দেখি দরজার গায়ে ছোট একটা লেখা, আঁচড় কেটে লেখা আছে, আমাকে বের করো। আমি নিশ্চিত কয়েক ঘন্টা আগেও এই লেখাটা সেখানে ছিল না। চাচা কাঁপা হাতে দরজায় স্পর্শ করলেন। হঠাৎ ভেতর থেকে খুব ধীরে 3 বার শব্দ হলো। আমরা দুইজন জমে যাই। তারপর ফ্রিজারের ভেতর থেকে একটা কর্কশ গলায় ভেসে এলো, আজ আমার পালা না। চাচা আতঙ্কে চিৎকার করে উঠলেন, দৌড়ো। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। আমরা দুইজন প্রাণপণে করিডোর ধরে দৌড়াতে লাগলাম। কিন্তু দৌড়ানোর মাঝেই আমার মনে হলো আমাদের পেছনে কারো যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। আমি আর চাচা প্রাণপণে দৌড়াচ্ছিলাম। পেছন থেকে স্পষ্ট পায়ের শব্দ আসছিল, ঠক ঠক করে। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে আমাদের পিছু নিয়েছে। আমি একবারও পিছনে তাকানোর সাহস পেলাম না। করিডোরের শেষ মাথায় এসে আমরা ডিউটির রুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম। চাচা কাঁপা হাতে দরজাটা ছিটকিনি লাগিয়ে দিলেন। আমরা দুইজন হাঁপাচ্ছিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে রাত তখন 2:47। ঠিক তখনই বাইরে থেকে দরজায় ধীরে ধীরে টোকা পড়ল। কিছুক্ষণ নীরবতা, আবার শব্দটা আসলো। আমি ফিসফিস করে বললাম, চাচা, কে হতে পারে? তিনি ঠোঁটে আঙ্গুল দিয়ে আমাকে চুপ থাকতে বললেন। কয়েক সেকেন্ড পর বাইরে থেকে খুব শান্ত গলায় একজন বলল, দরজাটা খুলুন, আমি নতুন লাশ নিয়ে এসেছি। কথাটা শুনে আমার বুকের ধড়ফড় কিছুটা কমে গেল। হয়তো অ্যাম্বুলেন্স এসেছে। আমি দরজাটা খুলতে এগোই। চাচা আমার হাত শক্ত করে ধরে ফেললেন। তিনি নিচু গলায় বললেন, এত রাতে কোনো লাশ আসার কথা নেই। আমি থেমে গেলাম। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর, দরজা খুলুন, ঠান্ডা লাগছে। এবার গলাটা যেন অদ্ভুত শোনালো। একই কথা বারবারই বলছিল, কোনো মানুষ স্বাভাবিক কণ্ঠের মতো নয়।
তখনই চাচা ধীরে ধীরে দরজার পাশে থাকা ছোট কাচের জানালা দিয়ে বাইরে তাকায়। তারপর তিনি এক ঝটকায় পিছিয়ে এলেন। মুখটা একেবারেই সাদা হয়ে গেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করি, কি দেখলেন? তিনি উত্তর দিলেন না, শুধু বললেন, ওইদিকে তাকাস না। কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারেনি। আমি ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গিয়ে বাইরে তাকালাম। করিডোরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা, মাথা নিচু, দুই হাত শরীরের মাঝে ঝুলে আছে। সবকিছুই স্বাভাবিক লাগছিল, কিন্তু হঠাৎ সে ধীরে ধীরে মাথাটা তুলে। আর তখন আমি দেখলাম তার মুখে কোনো চোখ নেই, মুখের জায়গায় একেবারে মসৃণ। তবুও সে মুখবিহীন অবয়বে কথা বলছে। দরজা খুলুন। আমি আতঙ্কে পিছিয়ে এলাম। ঠিক তখনই পুরো হাসপাতালে বিদ্যুৎ চলে যায়। চারদিকে ঘন অন্ধকার। কয়েক সেকেন্ড পর জরুরি লাল আলো জ্বলে ওঠে, আর সেই লাল আলোয় করিডোরটা আরো ভয়ঙ্কর লাগছিল। আমি আর জানালার দিকে তাকালাম না, কিন্তু সেখানে কেউ নেই। করিডোর সম্পূর্ণ খালি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার পেছন থেকে খুব ধীরে একটি গোলা ভেসে এলো। আমি তো ভেতরেই আছি। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর যা দেখি, চাচা ভয়ে স্থির হয়ে দরজার দিকে তাকিয়ে আছেন। কিন্তু তার ঠিক পেছনে লাল চোখওয়ালা সেই কালো অবয়বটি নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে। আমি চিৎকার করে উঠলাম, চাচা, আপনার পেছনে। চাচা ঘুরে দাঁড়াতেই কালো অবয়বটা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। ঘরের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমরা দুজনেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। চাচা কাঁপা গলায় বললেন, ও আমাদের সঙ্গে খেলছে, ভয় দেখিয়ে এখান থেকে বের করতে চাইছে। আমি বললাম, এখন কি করবেন? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ তোকে একটা কথা বলতে হবে, এতদিন কাউকে বলিনি। তিনি ডিউটির রুমে একটি পুরনো কাঠের আলমারি খুললেন। ভেতর থেকে ধুলো জমা একটি মোটা রেজিস্টার বের করেন। বইটির ওপর লেখা, বিশেষ নথি, শুধুমাত্র কর্তৃপক্ষের জন্য। তিনি বইটি খুলে আমার সামনে রাখলেন। প্রথম কয়েকটি পাতায় বহু বছর পুরনো মৃত্যুর তথ্য লেখা ছিল। হঠাৎ একটি পাতায় এসে তিনি থামলেন, যেখানে একটি ছবির পাশে লেখা, অজ্ঞাত পুরুষ, অনুমানিক 40 বছর, তারিখ 17 ডিসেম্বর 2015। ছবিটা দেখে আমার বুকটা কেঁপে উঠল। এটাই সেই মানুষের মতো দেখাচ্ছে, না অন্য কিছু তার মতো হয়ে আমাদের ভয় দেখাচ্ছে, যাকে আমি প্রথম রাতে কালো কাপড়ে ঢাকা অবস্থায় দেখেছিলাম। আমি বিস্মিত হয়ে বললাম, এই লোকটাকে তো আমি দেখেছিলাম। চাচা ধীরে ধীরে মাথা নাড়ালেন। তিনি বললেন, ওর আসল পরিচয় আজও কেউ জানে না। পুলিশও খুঁজে বলতে পারেনি কি তার পরিচয়। কিন্তু ওকে মর্গে আনার পর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। তিনি বলতে লাগলেন, রাতে ফ্রিজার নিজে থেকে খুলে যেত, খালি করিডোরের পায়ের শব্দ শোনা যেত, মাঝে মাঝে রেজিস্টারের পাতা নিজে নিজেই উল্টে যায়। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। চাচা আরো বলেন, তারপর এক রাতে 3 জন কর্মচারী হঠাৎ ভাবেই নিখোঁজ হয়ে যায়। তাদের কি আর পাওয়া যায়নি চাচা? তিনি মাথা নাড়ালেন, না, শুধু তাদের টর্চ আর পরিচয়পত্র পাওয়া গিয়েছিল। ঠিক তখনই আলমারির ভেতর থেকে জোরে একটা শব্দ হলো। আমি আর চাচা একসঙ্গে তাকাই। আলমারির নিচের ডয়ারটা ধীরে ধীরে নিজে থেকে খুলে গেল। ভেতরে একটি পুরনো মরিচা ধরা চাবি, চাবির সঙ্গে বাঁধা ছোট ট্যাগে লেখা একটা কক্ষ নং 13। আমি অবাক হয়ে বললাম, আমাদের মর্গে তো 12টা কক্ষ। চাচার মুখের রং বদলে যায়। তিনি ফিসফিস করে বললেন, কক্ষ নম্বর 13। আমি জিজ্ঞেস করলাম, ওটা কোথায়? তিনি ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে সেটাকে ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন কেউ সেখানে যায় না। আমি কিছু বলার আগেই পুরো ভবনটা হালকা কেঁপে উঠল। ছাদের ধুলো ঝরে পড়তে শুরু করলো।
আর তারপর করিডোরের একেবারে শেষ দিক থেকে ভারী কিছু টেনে নেওয়ার শব্দ ভেসে আসছিল। আমরা টর্চ নিয়ে বাইরে বের হলাম। শব্দটা অনুসরণ করতেই করিডোরের শেষ মাথায় পৌঁছে দেখি দেওয়ালের একটি অংশ ভেঙে পড়েছে, আর ভাঙা ইটের পেছনে দেখা যাচ্ছে একটি পুরনো লোহার দরজা। দরজার ওপরে মরিচা ধরা অক্ষরে লেখা ছিল কক্ষ নং 13। দরজার ঠিক নিচে মেঝেতে তাজা ভেজা পায়ের ছাপ। মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেউ সেই দরজায় ভেতরে ঢুকেছে। চাচা কাপা হাতে আমার দিকে তাকিয়ে বললেন, মেহেদী, আজ যদি দরজাটা খুলে যায়। তিনি বাকিটা শেষ করতে পারলেন না, কারণ সেই মুহূর্তেই দরজার ভেতর থেকে খুব ধীরে একটা শব্দ, তারপর ভেতর থেকে একটি কর্কশ গলা শোনা গেল। অনেক বছর অপেক্ষা করেছি, এবার দরজা খোল। চাচা কাপা হাতে আমার বাহু চেপে ধরলেন। মেহেদী, যাই হোক, এই দরজা খুলবি না। কিন্তু ঠিক তখনই আমার হাতে ধরা মরিচা ধরা চাবিটা অদ্ভুতভাবে গরম হয়ে ওঠে। আমি চাবিটা ফেলে দিতে চাইলাম, পারলাম না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি আমার হাত নিয়ন্ত্রণ করছিল। ধীরে ধীরে আমি দরজার দিকে এগিয়ে যাচ্ছি। চাচা আমাকে টেনে ধরলেন, না থাম। হঠাৎ একটা প্রচন্ড ঝড়ের মতো বাতাস বয়ে গেল। করিডোরের সব আলো নিভে যায়। মাত্র 1 সেকেন্ড পর জরুরি লাল আলো জ্বলে উঠল। সেই লাল আলোয় দেখলাম দরজার সামনে কালো কাপড়ে ঢাকা সেই লাল চোখালা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়ায়, কিন্তু এবার তার চোখে রাগ নয়, অদ্ভুত এক অনুরোধ। আমি হঠাৎ বুঝতে পারলাম সে আমাকে আক্রমণ করতে নয়, কিছু দেখাতে এসেছে। আমি সাহস করে চাবিটা তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দেই। কড়া দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ছোট একটা ঘর, চারদিকে ধুলো, মাঝখানে একটি পুরনো স্টিলের ট্রলি। ট্রলির ওপর একটি মরিচা ধরা লোহার বাক্স। বাক্সের উপরে হাসপাতালের পুরনো সিল। চাচা ফিসফিস করে বললেন, ওটা তো বহু বছর আগে হারিয়ে যাওয়া প্রমাণের বাক্স। আমি বাক্সটা খুললাম। ভেতরে কিছু নথি, একটি ডায়েরি আর একটি পুরনো পরিচয়পত্র। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমি ডাক্তার অমুক, নাম বলছি না। এই মর্গে কিছু ভয়ঙ্কর অপরাধ লুকিয়ে রাখা হয়েছে। যদি কেউ এই লেখা পড়ে সত্যিটা প্রকাশ করবেন। আমরা দ্রুত ডায়েরি পড়তে শুরু করি। সেখানে লেখা ছিল বহু বছর আগে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা অজ্ঞাত পরিচয়ে কয়েকটি তথ্য গোপন করেছিল। সত্য জানার কারণে ডাক্তারকে হত্যা করা হয়। ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছিল। অজ্ঞাত পরিচয়ের সেই আসলে মানুষটি ডাক্তারই ছিলেন, আর তার পরিচয় বদলে দেওয়া হয়েছিল। তাই তার মৃত্যুর সত্য কখনো প্রকাশ পায়নি। আমি ডায়েরি বন্ধ করতেই পুরো ঘরটা কেঁপে ওঠে। লাল চোখালা অবয়বটি ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ায়। এবার তার চোখের লাল আলো ধীরে ধীরে মিলে যেতে লাগলো, আর তার মুখে প্রথমবারের মতো শান্তির একটা প্রশান্তি ফুটে উঠেছিল। সে খুব আস্তে বলল, সত্য প্রকাশ কর। এই কথাগুলো বলেই তার শরীর কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। ঘরের ভেতরে তীব্র ঠান্ডা ও মুহূর্তে উধাও হয়ে গেল। পরদিন সকালে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে নথি জমা দিলাম। তদন্ত শুরু হয়। বহু বছর পুরনো ঘটনাগুলো নতুন করে তদন্ত হয়, আর ডাক্তারের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। এরপর থেকে সেই মর্গে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু আমি আর কখনো সেই মর্গে চাকরি করিনি। লিসেনার্স, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছিলেন মেহেদী, তিনি বানিয়ে লিখেছেন না সত্য ঘটনা তার কাছে পাওয়া ঘটনাটি আমরা জানি না, তবে ঘটনাটি অনেক ভালো ছিল।